মা, তুমি আমাকে কি যেন বলতে চেয়েছিলে? এখন বলো। তুই তো এখন কাজে বের হচ্ছিস বাবা। এখন যা, পরে না হয় বলবো। মা, আমার কাছে তোমার থেকে মূল্যবান আর কিছুই নেই। কাজ পরে হবে, আগে তোমার কথাই শুনবো। তুমি বলো মা। আমার সোনা ছেলে, এরকম হীরের টুকরো ছেলে থাকলে জীবনে আর কি লাগে। শোন বাবা রাহুল, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, ওকে আমি তোর বউ বানাতে চাই। তুই যদি মেয়েটাকে একবার দেখে আসতি ভালো হতো। ও, এই ব্যাপার। আমি তো তোমাকে আগেই বলেছি মা, তুমি আমার জন্য যেমন মেয়ে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আমার কিছু দেখার নেই। তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে তুমি বিয়েটা ফাইনাল করতে পারো। আমি জানতাম তুই এমন কথাই বলবি। তোকে বুঝতে তো আমি কখনো ভুল করি না। এবার যা বাবা, তুই অফিসে যা। সব কিছু ঠিক থাকলে ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। এরপর রাহুল অফিসে চলে যায়। এমনভাবে কিছুদিন যাওয়ার পর রহিমা বেগম নীলা নামের এক সুন্দরী মেয়েকে তার বৌমা বানিয়ে আনে। শোনো বৌমা, তুমি তো এ বাড়ির নিয়মকানুন কিছুই জানো না। আজকেই এ বাড়িতে পা রাখলে, তাই যাও, এখন ঘরে যাও। কিন্তু কাল সকাল করে ঘুম থেকে উঠবে। আমি তোমাকে সব শিখিয়ে দেব। মা, তাহলে আমি এখন ওকে নিয়ে ঘরে গেলাম। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ডাক দিও। আজকে আমার কোনো কিছু প্রয়োজন হবে না বাবা। তুই যা, বৌমাকে নিয়ে ঘরে যা। শোনো, তোমাকে কিছু কথা বলি। আমি আমার মাকে খুব ভালোবাসি। আমার জীবনে আমার মায়ের কথাই শেষ কথা। তাই তুমি যদি আমার মাকে ভালোবাসো তাহলে তার চেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসবো। কিন্তু যদি আমার মায়ের কথা না শোনো বা না ভালোবাসো তাহলে কখনোই আমার ভালোবাসা পাবে না। আশা করি কথাগুলো তুমি মনে রাখবে। আমি এ বাড়িতে সংসার করার জন্যই এসেছি, তাই শুধু আপনার মাকে না, এ বাড়িতে যারা যারা আছে আমি সবাইকেই ভালোবাসবো। সবসময় তাদের কথা আর আবদারগুলো মেনে চলবো, কিন্তু তার বিনিময়ে আমিও সবার ভালোবাসা চাই। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলেছ। তুমি যদি সবাইকে ভালোবাসো তাহলে তারাও তোমাকে ভালোবাসবে। এবার চলো, আমরা ঘুমিয়ে পড়ি। তোমার তো আবার সকাল করে উঠতে হবে। মা, আমাকে এখন কি করতে হবে যদি একটু বলে দিতেন খুব ভালো হতো। এত বেলা করে ঘুম থেকে উঠলে কি হবে? আরও সকাল করে উঠতে হবে। নতুন বউ, তাই আজ কিছু বললাম না। কাল থেকে যেন আর এমন না হয়। এবার যাও, প্রথমে আমার ঘর পরিষ্কার করো, তারপর পুরো বাড়ি। সব কাজ শেষ হলে আবার আমার কাছে আসবে। কি রান্না করতে হবে সেটা বলে দেব। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন তেমনই হবে। এই আমি কোন বাড়িতে এসে পড়লাম? বাসর ঘরে মানুষ কত রকমের কত কথা বলে, আর আমার স্বামী আমাকে বলে আমি যদি তার মাকে ভালো না বাসি তাহলে সেও আমাকে ভালোবাসবে না। আমি তো শুনেছি শাশুড়ি বৌমার কখনোই মিল হয় না। যদি আমারও তেমন কিছু হয় তাহলে কি ও আমাকে ডিভোর্স দেবে? হে ওপরওয়ালা, তুমি আমাকে সাহায্য করো, সব কিছু যেন ঠিক থাকে। এভাবেই নীলা নানা রকম কথা ভাবতে ভাবতে তার শাশুড়ির ঘর পরিষ্কার করতে লাগে। বেশ কিছুক্ষণ পর সব কাজ শেষ হলে সে তার শাশুড়ির কাছে যায়। মা, আমার সমস্ত বাড়ি পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন কি করতে হবে আমাকে বলে দিন। ভালো করেছো। এবার যাও, ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে গিয়ে রান্না বসাও। সব রান্নাই তো করতে পারো, তাই না? হ্যাঁ মা, আমি সব রান্না করতে পারি। আমি যেদিন রান্না করতাম সেদিন আমার বাবা মা আমার রান্নার খুব প্রশংসা করত। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি এক হয় না। তোমার রান্না যদি খারাপও হয়ে থাকে তবুও তারা ভালো বলে খেয়ে নেবে, কিন্তু এ বাড়ির কেউ খারাপ রান্না হলে মুখেও তুলবে না। তাই যাও, মন দিয়ে রান্না করো, যেন সবাই খেতে পারে। ঠিক আছে মা, আমি যতটুকু পারি সবটা দিয়ে চেষ্টা করব। আশা করি আপনাদের খারাপ লাগবে না। এই বলে নীলা চলে যায়। বেশ কিছুক্ষণ পর নীলার রান্না শেষ হয়ে গেলে সে সবাইকে খাবার খেতে দেয়। মা, আমার রান্না আপনাদের কাছে কেমন লাগছে? ভালো হয়েছে তো? হ্যাঁ, রান্না ভালোই হয়েছে, কিন্তু এরপর থেকে আরও ভালো করার চেষ্টা করবে, বুঝলে? ঠিক আছে মা, এরপর থেকে আমি আরও ভালো করে রান্না করার চেষ্টা করব। আপনারা এবার খেয়ে নিন, কিছু লাগলে বলবেন। এভাবেই নীলা শ্বশুরবাড়িতে কাজের মধ্য দিয়ে দিন পার করত। এমন করেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর, মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি অনুমতি দেন তো বলতে পারি। হ্যাঁ বলো, কি কথা? মা,
আপনি তো আমাকে দেখতে গিয়ে বলেছিলেন যে বিয়ের পরে আমাকে পড়াশোনা করাবেন। তো অনেক দিনই তো হয়ে গেল, আমার তো পড়াশোনা চালু করতে হবে, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে মা। ও, এই ব্যাপার। শোনো, আমি তখন বলেছিলাম ঠিক, কিন্তু এখন আমি চাই না তুমি পড়াশোনা করো। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, কী দরকার এত পড়াশোনা করার? যতটুকু করেছো এটাই অনেক। এবার মন দিয়ে সংসার করো। আর তাছাড়া পড়াশোনা করতে গেলে শুধু শুধু অনেকগুলো টাকা নষ্ট হবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আচ্ছা ভাবি, তোমার এত শখ কি করে আসে? বিয়ে হয়েছে, মন দিয়ে এখন সংসার করো। এত পড়াশোনা করে কি হবে? নাকি অন্য কোনো প্ল্যান আছে? এসব তুমি কি বলছো আখি? আমি তো তোমার বড় ভাবি। তুমি অন্তত আমাকে একটু সম্মান দিয়ে কথা বলো। সম্মান নিতে যোগ্যতা লাগে। কি যোগ্যতা আছে তোমার যে আমার কাছ থেকে সম্মান আশা করছো? এত বড় বড় কথা বলবে না আমার সামনে, এসব আমার একদম ভালো লাগে না। আহ আখি, তুই কেন এভাবে কথা বলছিস? চুপ করে থাক একদম। শোনো বৌমা, এ বাড়িতে থাকতে হলে তোমাকে সংসার করে খেতে হবে, কোনো পড়াশোনা করা হবে না। আর এটাই আমার শেষ কথা, তুমি এবার যাও এখান থেকে। এরপর নীলা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। শোনো না, তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ, বলো, কি বলবে, কিন্তু একটু তাড়াতাড়ি বলো, আমার অফিসে যেতে হবে। আচ্ছা, তুমি তো জানো যে তোমার মা আমাকে বলেছিল বিয়ের পরেও পড়াশোনা করাবে। তাই আমি মনে মনে অনেক আশা নিয়ে রয়েছি, কিন্তু এখন বলছে পড়াশোনা করতে দেবে না। মা যেহেতু বলেছে পড়াশোনা করাবে না, তখন আমার আর কিছু বলার নেই। তুমি তো জানো, এ বাড়িতে মায়ের কথাই শেষ কথা। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তুমি তো আমার হয়ে একবার মাকে বলে দেখতে পারো। আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি পড়াশোনা করে ভালো একটা চাকরি করব। তুমি দয়া করে আমার এই স্বপ্ন পূরণে সাহায্য করো। দেখো নীলা, আমি আমার মায়ের কথার উপরে কোনো কথা বলি না। তাই আমি তোমার স্বপ্ন পূরণের জন্য আমার মায়ের অবাধ্য ছেলে আমি হতে পারবো না। তোমাকে তো আমি আগেই বলেছি, আমার মায়ের কথাই শেষ কথা। তাই পড়াশোনা আর চাকরি করার কথা ভুলে যাও। এই বলে রাহুল চলে যায়। এক নিমিষে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। ভেবেছিলাম মা ভক্ত ছেলে তো কি হয়েছে, হয়তো আমাকে ভালোবেসে আমার ইচ্ছেগুলো পূরণ করবে। কিন্তু না, হয়তো ওর মায়ের অনুমতি ছাড়া আমাকে ভালোবাসবে না কখনো। হে বিধাতা, তুমি আমাকে ধৈর্য দাও, না হলে যে আমি এই সংসার করতে পারবো না। এভাবেই নীলা অনেক কান্না করতে লাগে। এমন করে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর নীলা কিছুদিনের জন্য তার বাবার বাড়ি ঘুরতে যায়। এরপর, কী রে নীলা, কেমন আছিস? তোর দিন কেমন যাচ্ছে? এই তো ভালো। আমার দিন যেমন যাওয়ার তেমনই যাচ্ছে। তোর কি খবর? আমার খবর তো খুব ভালো, তোকে বলে শেষ করতে পারবো না। ওপরওয়ালা যে আমার কপালে এত সুখ লিখে রেখেছে তা আমি কল্পনাও করতে পারিনি। শুনে খুব ভালো লাগছে। তা তোর স্বামী কেমন সেটা একটু বল শুনি। আরে তোকে কি বলবো, আমার স্বামী তো আমাকে ছাড়া কিছুই বোঝে না। জানিস, বিয়ের পরপরই আমার শাশুড়িকে বলেছিল যে জ্যোতি যদি কোনো ভুল করে তাহলে তুমি ওকে কোনো কথা বলবে না, বরং আমাকে বলবে। যা বলার আমি ওকে বলবো। আমি চাই না আমার বউকে আমি ছাড়া কেউ কিছু বলুক। এভাবে যেদিন ও বলে সেদিন থেকে ওর প্রতি ভালোবাসা আমার 100 গুণ বেড়ে গেছে। সত্যি রে, তোর স্বামী খুব ভালো। এমন স্বামী কয়জনই বা পায়। তোর ভাগ্যটাও খুব ভালো। সব তো বুঝলাম, কিন্তু তোর খবর কি? আমার স্বামীর মতোই কি স্বামী পেয়েছিস, নাকি তার থেকেও ভালো? তোর কথা বলছিস না তো, একটু বল শুনি। আমার ভাগ্য তোর মতো এত ভালো না রে, কিন্তু যেমন আছি ঠিক আছে। এ বিষয় নিয়ে কিছু বলতে চাই না। ঠিক আছে, কিন্তু তুই না বলেছিলি বিয়ের পরেও তোকে তোর স্বামী পড়াশোনা করাবে? এখন কি পড়াশোনা করছিস? না রে জ্যোতি, আমার আর পড়াশোনা করা হবে না। আমার শাশুড়ি পড়াশোনা করাতে চায় না আমাকে। এখন থেকে শুধু মন দিয়ে সংসার করতে হবে, এছাড়া আর কোনো কিছুই নেই আমার জীবনে। তোর কথাগুলো শুনে খুব খারাপ লাগছে। তোর আর আমার জীবন একদম আলাদা। আমাকে আমার স্বামী পড়াশোনা করার জন্য কত জোর করে, সব সময় বই এনে দেয়, আবার পড়ার জন্য সময় করে দেয়। যাই হোক, সবার ভাগ্য তো আর এক হয় না। তুই একটু মানিয়ে নিয়ে সংসার কর, দেখ পরবর্তীতে সব ঠিক হয়ে যায় কি না। হ্যাঁ রে, আমিও তাই চাই। তুই আমার জন্য দোয়া করিস। এভাবেই নীলা আর জ্যোতি কথা বলতে থাকে। বেশ কিছুদিন পর কি হলো, কিছু বলছো না কেন? তোমাকে তো বললাম আমার বান্ধবী জ্যোতি ওর বাড়িতে দাওয়াত করেছে, আমাকে একটু নিয়ে যাও।
আমাদের দুজনেরই খুব ভালো লাগবে। নিয়ে তো যাব, কিন্তু মাকে না বলে তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আগে মাকে বলি, তারপর যদি যেতে দেয় তো নিয়ে যাব। এই সামান্য বিষয়েও কি মাকে বলতে হবে? কিছুক্ষণের জন্যই তো যাব, বেশি দেরি হবে না। তুমি জানো না, মাকে না বলে আমি কিছুই করি না। তারপরেও তুমি এমন কথা কি করে বলতে পারো? আমার মাকে আমার জীবনের সমস্ত কথা জানিয়ে করব। আর তুমিও করবে, জীবনে কখনো আর এমন কথা বলবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি রাগ করো না, আমি বুঝতে পারিনি। তুমি যাও, গিয়ে মাকে বলো, দেখো যেতে দেয় কি না। এরপর রাহুল তার মায়ের কাছে যায় আর তাকে সমস্ত কথা বলে। না রাহুল, এখন কোথাও যাওয়া যাবে না। আমার বাড়ির বউ তার কোনো বান্ধবীর বাড়ি যাক, এটা আমি চাই না। আর তাছাড়া বৌমার ওই বান্ধবী কেমন, তার পরিবার কেমন, তা কে জানে। ঠিক আছে মা, তাহলে আমি নীলাকে গিয়ে বলি। ও খুব আগ্রহ নিয়ে রয়েছে। এই বলে রাহুল নীলার কাছে যায় আর নীলাকে বলে তার মা কোথাও যেতে দেবে না। এই কথা শুনে নীলার খুব মন খারাপ হয়, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। এরপর মা, ও মা, আমার আজকে স্কুলে যেতে মন চাইছে না, কালকে যাব। আজকে যাব না মা, তুমি আমাকে স্কুলে নিয়ে যেও না আজকে। শোনো মিষ্টিমা, স্কুলে না গেলে জীবনে কোনো ভালো কিছু করতে পারবে না। প্রতিদিন যে স্কুলে যায় সে সবার কাছে প্রিয় হয়ে থাকে, কিন্তু যে স্কুলে কোনো কারণ ছাড়া না যায় তাহলে সে সবার কাছে পচা হয়ে যায়। এবার বলো, তুমি কি সবার কাছে পচা হতে চাও? না মা, আমি সবার কাছে প্রিয় হয়ে থাকতে চাই। চলো, স্কুলে যাব আমি, আর কখনো স্কুলে না যাওয়ার জন্য বলবো না। ঠিক আছে মা, তাহলে এবার চলো, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ সকাল করে? মা, আপনি তো জানেন আমি প্রতিদিন মিষ্টিকে নিয়ে স্কুলে যাই। আমাকে ছাড়াও যেতে চায় না, আর তাছাড়াও ও অনেক ছোট, তাই ওকে আমি একা ছাড়তে চাই না। তাই বলে কি মেয়ের সাথে সাথে তোমাকেও প্রতিদিন স্কুলে যেতে হবে? সংসারে কি তোমার কোনো কাজ নেই? মেয়েকে নিয়ে যদি সারাদিন পড়ে থাকো, কাজগুলো কে করবে? তুমি যাও, সংসারের কাজ করো। আমি রাহুলকে বলে একটা গাড়ি ঠিক করে দেব, ওকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করবে। মা, আপনি এসব কি বলছেন? আমার মেয়েকে আমি এভাবে একা ছাড়তে পারবো না, যতই আপনি গাড়ি ঠিক করে দিন। মায়ের মন সব সময় অস্বস্তিতে থাকবে, তাই আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাব এবং নিয়ে আসব। আর তাছাড়া অল্প কিছু সময়ের জন্যই তো, তেমন কোনো কাজেরই ক্ষতি হবে না। আমি এখন আসি, স্কুলের সময় পেরিয়ে যাচ্ছে। ওর এত বড় সাহস, আমার হুকুম না শুনে এভাবে চলে গেল। আমার বাড়িতে থেকে আমার কথার অবাধ্য হবে না। আমি এটা কিছুতেই মানব না। আজই এর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। আমার কথা না শোনার ফল ও ঠিক পাবে। এভাবেই রহিমা বেগম নানা রকম কথা ভাবতে থাকে। এরপর বিকেলবেলা রাহুল বাড়ি আসলে রহিমা বেগম সব কিছু তাকে বলে। কি বলছো মা? নীলা তোমার সাথে এমনটা করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমিও তো ভেবেছিলাম যে হয়তো বৌমা কোনোদিন আমার কোনো কথার অবাধ্য হবে না, কিন্তু না, সেটা ভুল ছিল। এখন দেখছি প্রতিনিয়ত আমার কথা অমান্য করছে। আজ পর্যন্ত এই বাড়ির কেউ আমার কোনো কথার অবাধ্য হয়নি, কিন্তু তোর বউ আমার মনে প্রথম আঘাত করলো। এটা আমি কি করে মেনে নেব? এর থেকে তো আমার মরে যাওয়া অনেক ভালো। না না মা, তুমি এসব কি বলছো? দয়া করে তুমি এমন কথা বলো না। আমি তোমাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার মাকে যে কষ্ট দেয় তাকে আমি কখনোই ক্ষমা করব না। যদি নীলা আর কোনোদিন এমন করে বা তোমার কথা না মেনে চলে, তাহলে ওর জন্য এ বাড়ির দরজা বন্ধ। তুমি কষ্ট পেও না, আমি আসছি মা। এবার দেখো কেমন লাগে। আমার ছেলে আমাকে ছাড়া কিছুই বোঝে না। ওর সাথে সংসার করতে হলে আমার মন জয় করেই চলতে হবে। কি হয়েছে তোমার? তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু লাগবে তোমার? তেমন কিছু লাগবে না, শুধু কিছু প্রশ্নের উত্তর দাও। তুমি কি সকালবেলা মায়ের কথার অবাধ্য হয়েছো? আমার কথাগুলো আগে তুমি শোনো, তারপর যা বলার আমাকে বলবে। আসলে সকালবেলা চুপ, একদম চুপ। আমার মায়ের কাছ থেকে আমি সবটা শুনেছি। তোমার কাছ থেকে আমি আর কিছুই শুনতে চাই না। তুমি শুধু প্রশ্নের উত্তর দাও। মায়ের কথার অবাধ্য হয়েছো কি না? হ্যাঁ, অবাধ্য হয়েছি, কারণ আমি তোমার মায়ের সব কথা অনেকগুলো বছর হলো শুনছি, কিন্তু এখন
আমার মেয়ের বিষয় নিয়ে কোনো কথা শুনতে পারবো না, কারণ আমার পুরো জীবনটাই এখন আমার মেয়েকে নিয়ে। কি করে আমি ওকে একা একা ছাড়বো বলো? আমার মা কিন্তু মিষ্টির কখনো খারাপ চাইবে না। মিষ্টি কিন্তু এ বাড়ির মেয়ে, ওর জন্য আমাদের সবার ভালোবাসা আছে, শুধু তোমার একার না। আমি জানি যে তোমরা সবাই ওকে ভালোবাসো, কিন্তু আমার থেকে বেশি না। তাই ওর কোনটা ভালো হবে আর কোনটাই খারাপ হবে সেটা আমিই বেশি বুঝবো। তাই দয়া করে আমার মেয়ের বিষয়ে কোনো কথা বলবে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমাকে আমার বাড়িতে থাকতে হলে আমার মায়ের সমস্ত কথা মেনে চলতে হবে, সে তোমার মেয়ের বিষয়ে হোক বা অন্য কিছু। আশা করছি কথাগুলো মনে থাকবে। কি চাওটা কি তুমি? একটা সময় থাকে শাশুড়ির সব কথা শোনার। আমি সারাটা জীবন এভাবে তোমার মায়ের কথা শুনে চলতে পারবো না। আমি এ বাড়িতে সংসার করতে এসেছি, তোমার মায়ের গোলামি করতে নয়। কি বলছো তুমি? এত বড় কথা বলার সাহস তুমি কি করে পাও? এ বাড়িতে থাকতে হলে, আমার ভালোবাসা পেতে হলে তোমাকে আমার মায়ের সব কথা মেনে চলতে হবে। ঠিক আছে, তোমার ভালোবাসা যদি আমার শর্ত দিয়ে পেতে হয় তাহলে ওই ভালোবাসা আমার দরকার নেই। আর যেখানে আমার জন্য ভালোবাসাই নেই সেখানে আমি থাকতেও চাই না। আজ এখনই আমি মিষ্টিকে নিয়ে চলে যাব। তার মানে তুমি আমার সাথে সংসার করবে না? এই সামান্য একটা কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তবু আমার মায়ের কথা শুনে তুমি চলবে না? এত জেদ তোমার? আমি তোমার সাথে সারাটা জীবন সংসার করতেই এসেছিলাম, ভাঙতে নয়। কিন্তু কখনো কল্পনাতেও ভাবিনি যে আমার জীবনের সমস্ত কিছু তোমার মায়ের হুকুম মতো চলতে হবে। যেদিন প্রথম এই কথা বলেছিলে সেদিন অবাক হলেও ভেবেছিলাম হয়তো আমার ভালোবাসা পেয়ে তুমি বদলে যাবে। কিন্তু যতদিন যাচ্ছে বেড়েই যাচ্ছে। তাই এমনভাবে বন্দি হয়ে আমি সারাটা জীবন থাকতে পারবো না। তুমি যদি আমাকে আমার মতো করে থাকতে দাও তাহলে অবশ্যই আমি থাকবো। না নীলা, আমার জীবনে আমার মায়ের থেকে গুরুত্বপূর্ণ কিছুই নেই। তাই তুমি আমাকে ছেড়ে গেলেও আমি আমার মায়ের কথা শুনেই চলবো। শোনো, মাকে গুরুত্ব দেওয়া, ভালোবাসা আর মা ভক্ত হওয়া এক না। তোমার এই মায়ের প্রতি অন্ধবিশ্বাসের জন্য যে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি একবার সেটা দেখলে না? যাক সে কথা, তুমি সারা জীবন তোমার মায়ের আঁচলের নিচেই থাকো, কিন্তু আমি এভাবে থাকতে পারবো না। এরপর কিছুক্ষণের মধ্যেই নীলা তার মেয়ে মিষ্টিকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। আর এটা দেখে রহিমা বেগম খুব খুশি হয়। আমার কথা না শুনলে এমন পরিণতিই হবে। তোমার মতো হাজারো মেয়ে আমার ছেলেকে বিয়ে করার জন্য অপেক্ষায় আছে। তুমি আমার ছেলের জীবনে না থাকলে আরো ভালো। এভাবেই রহিমা বেগম নানা রকম কথা ভাবতে থাকে। বেশ কয়েক মাস পর রাহুলের মেয়ে আর নীলার কথা খুব মনে পড়ে, কিন্তু তার মায়ের কথা ভেবে সে তাদের কাছে যায় না। এমনই একদিন কি রে বন্ধু, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? আমাকে বল। কি আর বলবো, আমার জীবনে গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে আমি অনেক দিন হলো দেখতে পারছি না, তাই আমার জীবনের সব আনন্দ মুছে গেছে। কি হয়েছে আমাকে সবকিছু খুলে বল, তাহলে আমি হয়তো তোকে কিছু সমাধান দিতে পারবো। এরপর রাহুল তার বন্ধুকে সমস্ত কথা খুলে বলে। ছি রাহুল, তুই এটা কি করেছিস? কোনো মেয়ে কি তার স্বামীর সংসারে বন্দি জীবন কাটাতে চায়? আর তুই যেভাবে তোর মায়ের কথা শুনছিস, এভাবে যদি কোনো ছেলে সবকিছুই তার মায়ের কথা শুনে চলে, তাহলে তো তার বউ কিছুতেই এগুলো মেনে নেবে না। মাকে ভালোবাসবি ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে তোর বউকেও প্রাধান্য দিতে হবে। তাকে কি করে এভাবে অবহেলা করলি? কিন্তু এছাড়া আমি কি করতাম? ছোটবেলা থেকে মায়ের সব কথা শুনে চলছি। এখন যদি আমি মায়ের কথা না শুনে বউয়ের কথা শুনি, তাহলে তো আমার মা খুব কষ্ট পাবে। ছেলে হয়ে কি করে মাকে কষ্ট দেব? তুই যেমন তোর মায়ের কথা ভাবছিস, ঠিক একইভাবে তোর বউয়ের কথাও ভাবতে হবে। সেই মেয়েটা তো সবাইকে ছেড়ে তোকে আপন করে ওই বাড়িতে পড়েছিল। মা আর বউ দুজনকেই ভালোবাসতে হবে, প্রাধান্য দিয়ে চলতে হবে, তাহলেই সংসারে সুখ আসবে। এভাবেই রাহুলের বন্ধু তাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে। শেষ পর্যন্ত রাহুল তার ভুল বুঝতে পারে আর সে নীলার কাছে গিয়ে ক্ষমা চায় আর তাকে বাড়িতে ফিরিয়ে আনে। কি ব্যাপার রাহুল, তুই আবার ওকে ফিরিয়ে আনলি কেন? ও কি আমার সব কথা মেনে চলতে রাজি হয়েছে? না মা, ও তোমার সব কথা মেনে চলতে পারবে না। আজ থেকে নীলা ওর মতো করে চলবে। যদি তুমি ওর কোনো ভুল দেখো, তাহলে সরাসরি আমাকে বলবে। যা বলার আমি নীলাকে বলবো। তার মানে শেষ পর্যন্ত তুইও আমার কথার অবাধ্য হলি? এই সংসারে আমার আর কোনো গুরুত্ব রইল না, কেউ আর আমাকে সম্মান করবে না। তোমার এটা ভুল ধারণা মা। তোমাকে আমরা সবাই গুরুত্ব, সম্মান, ভালোবাসা সব দেব, কিন্তু আগের মতো করে আর চলা সম্ভব না। কারণ আমি এখন তোমার ছেলের সাথে সাথে
কারো স্বামী, কারো বাবা, তাই আমার সব দিক ঠিক রেখেই চলতে হবে। আমি চাই আমার বিবাহিত জীবন সুখের হোক, শান্তির হোক। আশা করি তুমি আমার ভালোর জন্য সব কিছু করবে। চলো নীলা, মিষ্টিকে নিয়ে ঘরে চলো, আমরা বিকেলবেলা ঘুরতে যাব। এই বলে রাহুল আর নীলা মিষ্টিকে নিয়ে ঘরে যায়। হায় কপাল, আমি যদি আগেই একটু মানিয়ে নিয়ে চলতাম তাহলে হয়তো আজও আমার ছেলে আগের মতোই থাকতো। কেন যে নীলার সাথে এত কড়া হতে গেলাম, এখন সারা জীবনের জন্য আমার ছেলেটা অন্যের হয়ে গেল।